এবং মোটামুটি এআই আসার পর থেকেই দেখা যায় এই টপিকটার উপরে অনেক টিউটোরিয়াল, অনেক ভিডিও এবং 100 পেজের একটা পিডিএফ। 100 পেজের একটা পিডিএফ কে যদি আমরা স্টোর করতে চাই, আমরা কিভাবে করব? এটাকে একটা কলামে রাখবো? যদি একটা রাইট। কলামে রাখি, তাহলে আমরা যখন সার্চ করব, তখন তো পুরো 100 টা পেজই আবার চলে আসলো। পরে আমরা আবার আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে রিজনিং মডেল। তো মডেল এবং রিজনিং মডেল একটা থেকে আসলে কতটা আলাদা, বা বিষয়টি কি আসলে? ক্রিয়েটিভ একটা বিষয় বের করে নিয়ে আসার জন্য সময় মাস্ট বি লাগবেই। কিন্তু ওইটা আপনি ম্যানুয়াল নিজে দিতেছেন, আর রিজনিং মডেল ইউজ করার ফলে যেটা হচ্ছে, এই সময়টা সে অটোমেটিক করে ফেলতেছে। যার মধ্যে ৩ টা বেসিক জিনিস থাকতে হবে। থাকতেই হবে। ওকে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের যে ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমাদের সিস্টেম প্রম্পট, এটা থাকতে হবে, অর্থাৎ যেটা দিয়ে আসলে এজেন্ট বুঝতে পারবে তাকে কি করতে হবে। তো স্ট্রাকচার আউটপুট অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। তো রাইট। স্ট্রাকচার আউটপুটের ভূমিকাটা আসলে কি? এটা কিন্তু 2 স্টেপ কমিউনিকেশন। ঘটনাটা কিন্তু ২ বার ঘটতেছে। একবার ইউজারের কাছ থেকে এলএলএম এর কাছে গেল, এলএলএম এর কাছ থেকে ডেভেলপারের কাছে আসলো। সেটা হচ্ছে সবার পরিচিত এজেন্ট বা এআই এজেন্ট। এআই এজেন্ট বলতে আসলে আমরা কি বুঝি বা এটা কি? এখন টেক্সট গুলার মধ্যে যদি আমি অপারেশন চালাই, তাহলে আমি আসলে সিমেন্টিক সার্চটা আসলে টেক্সটের উপরে করা সম্ভব না। সময়ের সাথে সাথে নতুন অনেক টার্মস আমাদের মধ্যে চলে আসে, যেগুলো হয়তোবা আজকে থেকে ৫ বছর আগে আমরা ইউজ করতাম না, এখন দেখা যায় এটা ডাল ভাতের মতো আমরা ইউজ করি। যেমন এই যে নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক শব্দটা কিন্তু যে মানে এখন যত ইজি, যে কেউ বলে যে মোবাইলে নেটওয়ার্ক নাই, নেটওয়ার্কের অবস্থা খারাপ। ওয়াইফাই, যে কেউ যে ভাই আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা একটু দেন, ওয়াইফাই। তো এই টার্মস গুলা কিন্তু আজকে থেকে হয়তো ৫ বছর বা ১০ বছর আগে এরকমটা ছিল না। এখন অনেক টার্মস আছে যেগুলো ইউজ হচ্ছে। তো এআই ইন্ট্রোডিউস ঠিক না, মানে এই হাইপটা ওঠার পরে আরো অনেক নতুন টার্ম যেগুলা আমাদের সামনে আসছে, এবং একটা সময় এগুলো ডাল ভাতের মতো ইউজ হবে। ফর এক্সাম্পল, আমি একটা পোর্টফোলিও ম্যানেজ করি। আমার ইনফরমেশন থাকার জন্য আমার একটা এমসিপি দরকার। আবার হয়তো বা এরকম যে আমার অনেক ডিভাইস যেগুলো একটার সাথে ইন্টারকানেক্টেড, সবাই সবার তথ্য শেয়ার করে। তো সেই ক্ষেত্রে তো আমার একটা ডেটাবেস দরকার যেটা এমসিপি এনাবলড। তো এই টার্মটা দেখা যাবে আস্তে আস্তে সাধারণ মানুষের মুখে থাকবে, আরে ভাই এমসিপিটা কাজ করছে না ঠিকভাবে। তো তাহলে আমাদের কিছু টার্মস একটু ক্লিয়ার হওয়া দরকার। এবং বর্তমানে যদি আমরা কোনো জব ইন্টারভিউয়ের জন্যও যাই, অথবা আমরা নিজেরাও যদি একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে যাই, তো কমন কিছু জিনিস আমাদের একটা ধারণা থাকতে হবে, কারণ বর্তমানে এগুলো হচ্ছে ট্রেন্ডস। খুব কমন একটা টার্ম, সবার মুখে মুখে এই টার্মটা, এবং যে কেউ এটাকে এমনভাবে ইউজ করে এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই না বুঝে ইউজ করে, আমার যেটা মনে হয় আর কি। কারণ লাস্ট কিছু ইন্টারভিউতে আমাদের এরকমটা মনে হয়েছে যে আসলে এটা সবাই বুঝে না, সেই রকম যে যার মতো সেটাকে ডিফাইন করতে চাই, এক্সাম্পল দেওয়া হোক, তার সাথে ঘটনা দেওয়া হোক। বাট যখন আমরা একটা টার্মস বলবো, তখন তার একটা একাডেমিক ডেফিনেশন আমাদের লাগবে। তো যাই হোক, আমরা আর কথা বেশি না বলি। তো আমার প্রথম টার্মসটা হচ্ছে, সেটা হচ্ছে সবার পরিচিত এজেন্ট বা এআই এজেন্ট। এআই এজেন্ট বলতে আসলে আমরা কি বুঝি বা এটা কি? আচ্ছা, আমি যদি একদম ফর্মাল আনসার করি, এআই এজেন্ট হচ্ছে একটা ফাংশন, একটা সেট অফ কোড, অথবা একটা প্রসেস, যার মধ্যে ৩ টা বেসিক জিনিস থাকতে হবে। থাকতেই হবে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের যে ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমাদের সিস্টেম প্রম্পট, এটা থাকতে হবে, অর্থাৎ যেটা দিয়ে আসলে এজেন্ট বুঝতে পারবে তাকে কি করতে হবে। আর দ্বিতীয় একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে একটা এলএলএম, অর্থাৎ যেটা আসলে মূলত এআইটা, অর্থাৎ ইঞ্জিনটা, যার আসলে এটা বোঝার ক্ষমতা আছে যে আসলে ইউজার কি বলল। আর তৃতীয় আরেকটা জিনিস অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে টুলস। টুলসের মাধ্যমে এআই সেটাকে এক্সিকিউট করবে। এই ৩ টা বিষয়কে মেনশন করা ছাড়া একটা এজেন্টকে কখনো ডিফাইন করা যাবে না। এটা আমরা যদি ইন্টারভিউ পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে তো খুবই জরুরি। আর যদি আপনি এমনিতেই জাস্ট একজনকে আরেকজনকে ডিসকাস করার জন্য, সেই জন্য তো আপনি নানা স্টোরি বলবেন, কিন্তু অবশ্যই এই ৩ টা বিষয়কে মাথায় রাখতেই হবে।
এবার যদি আমি একটু এটা তো এভাবে মনে থাকবে না, বা আমি এখন যেভাবে বললাম এটা আসলে মাথায় মনে হয় না থাকবে। আমি একটা সিনারিও দেওয়ার চেষ্টা করি। সিনারিওটা হলো এজেন্ট বললে আমাদের মাথায় প্রথমে যে বিষয়টা আসে সেটা আসলে কিরকম আসে? আমাদের মনে হয় না যে এটা আসলে একটা ক্রাইম সিনের মতো, যে অথবা আমাদেরকে মনে হয় না যে এটা আসলে মোসাদ, যে ইসরায়েলি মোসাদ তাদের একটা এজেন্ট আছে। তারপরে আমরা রয়ের এজেন্ট বা এগুলা তো আমরা খুব বুঝি। তার মানে আসলে কি? হ্যাঁ, তার মানে একজন এজেন্ট, রয় ব্যক্তি এজেন্ট। র এজেন্ট, হ্যাঁ। রাইট। তো একজন ব্যক্তি যাকে এজেন্ট হিসাবে আমরা ডিফাইন করলাম। এই প্রফেশনকে এজেন্ট কেন বলা হইলো? এটাকে যদি একটু ডিফাইন করি তাহলে এটার উত্তরটা বেরিয়ে আসবে। হুম, তার মানে হচ্ছে সে যখন অপারেশনে থাকবে বা মিশনে থাকবে, সে তার নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারবে। ২ নাম্বার হচ্ছে সে একটা অ্যাকশন পারফর্ম করতে পারবে। সে যদি কাউকে মানে হিট করতে হয় বা কিল করতে হয় বা কারো উপর আক্রমণ করতে হয়, সে এটা করে ফেলবে। আবার সে যা খুশি তাই করতে পারবে না। তাহলে তো তাকে দিয়ে কাজই হবে না। তার মানে একটা হুম, নির্দিষ্ট ইনস্ট্রাকশন তাকে থাকতে হবে, যেটাকে আমরা বলতেছি সিস্টেম প্রম্পট। তার মানে হুম, তার যে রোলটা, তার যে বিহেভিয়ারটা, এটা কিন্তু তাকে যে নিয়োগকর্তা সে কিন্তু ঠিক করে দিছে। হুম, তখনই তো ওই ব্যক্তিটাকে আমরা এজেন্ট বলতেছি, তাই না? এখন আপনি একটা এজেন্ট বললেন, রাইট। কিন্তু সে কোন কাজ করতে পারে না। তাকেও তো আপনি কর্মচারী বলবেন। হুম, তাকে এজেন্ট বলবেন না। আবার একটা লোকরে সে কিছুই জানে না। মানে তাকে কি করতে হবে? সে ১ম টা করলে ২য় টা করতেছে না, ২য় টা করলে ৩য় টা করতেছে না। প্রত্যেকবারই সে শুধু হেড অফিসে কল দিচ্ছে। তাকে কি আপনি এজেন্ট বলবেন? তার মানে একটা মিশন থাকবে। একটা বড় একটা স্টোরি তাকে দেওয়া থাকবে, তাকে কি করতে হবে। এটার ভিতরে ছোট, ছোট যত অ্যাকশন আছে সে অটোমেটিক নিয়ে ফেলতে পারবে, এবং ওই যে তাকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হইছে এর বাইরে সে যেতে পারবে না। সো এই যে হুম। ৩ টা বৈশিষ্ট্য, এই ঠিক ৩ টা বৈশিষ্ট্য যখন আমরা কোন একটা ফাংশনের উপরে, কোন একটা সেট অফ কোড বা প্রসেস এর উপরে এপ্লাই করব, ওটাকে আমরা এজেন্ট বলতে পারবো। আশা আচ্ছা, করি এটা এখানে বেশ ক্লিয়ার। আমরা কি মানে রিক্যাপে এইভাবে বলতে পারি যে, যেহেতু এআই আমি একটা প্রশ্ন করলে সে আমাকে একটা অ্যান্সার করে। তো এই যে প্রশ্ন এবং অ্যান্সার, যার শুধুমাত্র উত্তরটা জানা দরকার তার জন্য এইটুকু যথেষ্ট। আমি একটা প্রশ্ন করলাম, একটা হুম, উত্তর পাচ্ছি। কিন্তু যখন আমরা বলব যে আমরা কোনো কাজ করাইতে চাই, এলএলএম কে কোনো একটা পারপাস ইউজ করতে চাই, তখন জাস্ট এই প্রশ্ন অ্যান্সারটা তো আমার জন্য জাস্ট এইটা তো একটা লিমিটেশন তখন। তো টুলস যেহেতু একটা কাজকে পারফর্ম করতে পারে, যেমন আমার একটা আ এক্সটার্নাল এপিআই কল করা দরকার। তো এই কাজটা যেহেতু টুলস করতে পারবে, তাহলে কি আমরা এরকম বলতে পারি যে এই এলএলএম উইথ টুলস যে এক্সটার্নাল একটা কাজ পারফর্ম করতে পারে অ্যান্ড হচ্ছে একটা ইনস্ট্রাকশন, সেটাই হচ্ছে একটা এজেন্ট। রাইট। ওকে। অবশ্যই রাইট। তাহলে এবং আমরা হ্যাঁ, এটা হওয়ার জন্য যে তাকে কোনো লাইব্রেরি ব্যবহার করতে হবে, তাকে LangChain এর মতো কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে হবে, তাহলেই সে এজেন্ট বানাচ্ছে, বিষয়টা একদমই এরকম না। থিওরিটিক্যালি একটা ফাংশন, এজন্য আমি ফাংশন বলছি, কোড বেস হুম, বলছি। হুম, যে যেকোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারে, হুম, অসুবিধা নাই। কিন্তু এই ৩ টা ক্রাইটেরিয়া যদি পূরণ করে, এটাকে আমরা এজেন্ট নামে ডাকতে পারবো। এবং হুম, আমি যখন কোনো একটা এজেন্ট বলতেছি, তার মানে আপনাকে বুঝতে হবে যে আমি এই ৩ টার সমষ্টি করেই একটা ওয়ার্ড উচ্চারণ করতেছি। আমি ৩ টাকে বারবার তো আর আলাদা, আলাদা করে বলতে পারতেছি না। আমি এমন হুম, একটা হুম, ওয়ার্ড ব্যবহার করতেছি যার ভিতরে এই ৩ টা জিনিস আছে। ওকে, ওকে। এখন এই যে টুল কল যেটা আমরা বলি যে এলএলএম টুল কল করে, একইভাবে আমরা জানি যে এটাকে অনেক ক্ষেত্রে ফাংশন কলও বলা হয়। রাইট। তো এইটা আসলে মানে এটা কিভাবে কাজ করে আসলে? ফাংশন কল বা টুল কল বা এই জিনিসটাকে যদি আচ্ছা, আমরা এটা একটু এজেন্টের সাথে খুবই রিলেভেন্ট একটা মানে টপিক, এবং যেহেতু আমরা একটু হুম, আগেই বললাম যে তার মধ্যে যে ৩ টা বিশেষ মানে পার্ট থাকতেই হবে, তার মধ্যে একটা টুল অথবা ফাংশন। হুম, আচ্ছা, এটা কাজ করে কিভাবে? এটাকে আমরা যদি একটু ডিটেইল করি। ১ম কথা হলো, এটা ২ টা পার্টে কাজ করে। ১ম, টুলের ডেফিনেশন থাকা লাগে। অর্থাৎ হুম, এই হুম, টুলটা বা এই ফাংশনটা কি করতে পারে, তার ক্যাপাবিলিটিটা কি, তার কাজটা কি? এবং এই কাজটা করার জন্য তার কি কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা? এটার একটা রিটেন টেক্সট ফরম্যাটে, একটা হুম, ফরম্যাটে লিখা থাকা লাগে। এটাকে হুম, হুম, আমরা বলতেছি স্কিমা। অর্থাৎ ফাংশন আচ্ছা। স্কিমা আমরা লিখতে পারি। এবং এটা ফাংশন বা টুল আ স্কিমা, রাইট? হ্যাঁ, ফাংশন স্কিমা। তো এটা কেন লাগবে? এটা আসলে এলএলএম এর জন্য একটা নলেজ। তার তো অবশ্যই জানতে হবে কোন টুলের কাজ কি? তাতেই তো সে রাইট হুম, টুলটাকে রাইট টাইমে ট্রিগার করবে। আর হুম, হুম, একটা এলএলএম এর কাছে তো অনেক, অনেক টুল থাকতে পারে। তাহলে হুম, তাকে অবশ্যই বুঝতে হবে না যে কোনটা কিসের? তাহলে একটা জিনিস খেয়াল হুম, করেন,
এই যে ডেফিনেশন পার্টটা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা ইনিশিয়ালি এলএলএম এর কাছে যায়। আর দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে টুল এক্সিকিউশন। রিয়েলি ওই ফাংশনটাকে এবার ট্রিগার করতে হবে, ইনভোক করতে হবে, কল করতে হবে, যেন ওর মধ্যে থাকা কোডটা রান করে এবং একটা ইন্টারাকশন ঘটে। তাহলে প্রথম পার্টটা আমরা বেশ ক্লিয়ার যে ঠিক আছে, আমি একটা ফরম্যাট আমাকে দেওয়া হবে, এটা খুব বেশি মানে চেঞ্জ হয় না এলএলএম এর ভিত্তিতে, বা এটা অলমোস্ট সেমই থাকে, জাস্ট নাম, ডেসক্রিপশন, আমি যদি কোনো আর্গুমেন্ট পাঠাই সেই আর্গুমেন্টগুলো কি কি লাগবে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন আমি ওয়েদার ইনফরমেশন জানতে চাই, তাহলে ওয়েদার, তাহলে ফাংশনের নামটা কি, টুলের নামটা কি, তাহলে গেট ওয়েদার। ডেফিনেশনটা কি, এটা হচ্ছে এমন একটা টুল যার মাধ্যমে আমরা ওয়েদার ইনফরমেশনটা কালেক্ট করব, ওয়েদার ইনফরমেশন পেতে পারি। এটা ডিপেন্ডেন্সি কি, এটা ডিপেন্ডেন্সি হচ্ছে ইউজারের সিটিটা, লোকেশনটা। কারণ যখন আমরা লোকেশন বা ওয়েদার ইনফরমেশন নিব, কোন জায়গাটা নিব, তাহলে ওই ডিপেন্ডেন্সিটা ইনফরমেশন বলতে তো আসলে কিছু নাই, রাইট। যে জাস্ট এরপর আরেকটা পয়েন্ট থাকতে পারে, সেটা হচ্ছে আমি যেই ইনফরমেশনটা পাইলাম সেটাকে আমি কি আসলে কোন ইউনিটে দেখাইতে চাচ্ছি, তাই না? সেলসিয়াসে দেখাতে চাচ্ছি নাকি ফারেনহাইটে দেখাতে চাচ্ছি, এটাও একটা মানে হতে পারে, ইউজার এইভাবে চাইতে পারে যে আমি এইভাবে চাচ্ছি। তাহলে এই যে ছোট ছোট ডিপেন্ডেন্সিস গুলা, এগুলা কিন্তু ডেফিনেশন পার্টেই বলা থাকবে। এতে করে এলএলএম এর কাছে যখন এই নলেজটা যাবে, আর ইউজারের যখন তাকে কোয়েশ্চেন করবে, সে নানা কোয়েশ্চেনই করতে পারে, যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারে। তো যে কোনো কোয়েশ্চেন করলেই তো আর যে কোনো টুলকে নিশ্চয়ই কল করা ঠিক হবে না, রিলেভেন্ট হওয়া লাগবে। তো ইউজার যখন অনেকগুলো প্রশ্নের ভিতরে কোনো একটা প্রশ্ন যদি সে ওয়েদার রিলেটেড করে, তখনই কিন্তু এই টুলটা কাজে লাগতেছে। তো এই জন্য এই নলেজটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার আসি দ্বিতীয় পার্টে, এক্সিকিউশন পার্টে। এক্সিকিউশন পার্টে যেটা হবে, আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা যখন ইউজারকে এলএলএম কে একটা কোয়েশ্চেন করব, সে আনসার করবে, এটা আমাদের ফর্মাল হওয়া উচিত। কিন্তু সে আনসারটা করবে কিভাবে? তার কাছে তো আনসারটা নাই। যখন থাকবে না, ওই কেসটাকে সে কিভাবে আনসার করবে? সে কি এটা বলবে যে আমি জানি না? এটা কি আপনি শুনতে চাচ্ছেন? না, আপনি শুনতে চাচ্ছেন যে তুমি না জানলেও তুমি কারো কাছ থেকে জেনে হইলেও আমাকে বলো। এটা আপনার এজ এ ইউজার এক্সপেকটেশন। এটাকে সলভ করার জন্য এলএলএম যেটা করতেছে সেটা হচ্ছে, আপনার এখানে 3টা ক্যারেক্টার অ্যাপ্লাই হচ্ছে। প্রথমত ইউজার, যে হচ্ছে এই কোয়েশ্চেনটা বা তার এই যে আস্কটা বা কোয়েরিটা সে থ্রো করছে। 2 নাম্বার হচ্ছে এলএলএম, যে বলতেছে তার কাছে উত্তরটা নাই। আর 3 নাম্বার হচ্ছে এটার যে হোস্ট, অর্থাৎ এটাকে যে ফ্রন্ট এন্ডে অথবা অ্যাপ্লিকেশনে যে ডেভেলপার কাজ করছে সে। তো সিনারিওটা এরকম যদি একটু গল্পের মতো করে বলি, এখন এলএলএম এই ডেভেলপারকে বলে যে ইউজার তো এমন একটা জিনিস জানতে চাচ্ছে, আর তুমি বলছিলা যে তোমার কাছে একটা টুল আছে, যে টুলে নাকি আমাকে এই উত্তরটা দিয়ে রাখবে। তাহলে এখন সে কি করে, সরাসরি উত্তরটা না পাঠায়া সে একটা টুলের নাম এবং ওই টুলটা ব্যবহার করার জন্য যে আর্গুমেন্ট, মানে যে ডিপেন্ডেন্সিটা ছিল, এটা সে সলভ করে দেয়। কারণ এই প্রশ্নটা কিন্তু প্রথমে এলএলএম এর কাছে গেছে যে ধরো নিউ ইয়র্ক সিটিতে অথবা ঢাকা সিটিতে আজকের ওয়েদারটা কি, যে ঢাকা কথাটা এটা কিন্তু এলএলএম এর কাছে আছে। তাহলে আর্গুমেন্টের যে ডিপেন্ডেন্সিটা আছে, অর্থাৎ আমরা যে টুলটা বানাইছি এটার যে ডিপেন্ডেন্সি, এটা সলভ কে করবে? এলএলএম করবে। অর্থাৎ সিটিতে যে নামটা এটা সে বসাইতে পারবে। এখন এলএলএম কর্তৃক ডেভেলপারের কাছে একটা রিকোয়েস্ট আসছে। এটা ফাইনাল রিকোয়েস্ট না, সরি ফাইনাল রেসপন্স না। এটা হচ্ছে একটা বড় প্রবলেমকে সলভ করার জন্য ইন্টারনালি একটা ডিসকাশন, এবং এটা সে এই সিটিতে জানতে চাচ্ছে। এবার আপনার কাজ হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করা তার রেসপন্স থেকে। রেসপন্সটা তো আসবে হচ্ছে স্ট্রিং আকারে, এটাকে আপনি স্ট্রিংগিফাই মানে পার্স করবেন জেসনে করে, আপনি ওইখান থেকে ভ্যালুটাকে বের করবেন। বের করে আপনার যে ফাংশনটা বানায় রাখছিলেন, অরিজিনাল ফাংশনটা, ওইটাকে আপনি কল করবেন। কল করার পরে ওই ফাংশনটা আপনাকে একটা রেসপন্স দিবে। ওইটা হইতে পারে আপনি যে কোনো একটা এপিআই ব্যবহার করছেন, ওয়েদার অ্যাপের নানা এপিআই আছে, আপনি এপিআই ব্যবহার করছেন, সে আপনাকে একটা রেসপন্স দিছে। এই রেসপন্সটা এবার আপনি এলএলএম কে আবার পাঠিয়ে দিবেন। এই যে একটা ইন্টারনাল ডিসকাশন, এটাই হচ্ছে মূলত টুল কল। তাহলে খেয়াল করেন, প্রথমে টুলের ডেফিনেশন ছিল, এরপরে কিন্তু টুলটাকে কল করা হইলো। টুলটাকে কল করার পরে যে আউটপুটটা দাঁড়াইলো, এটাকে আমরা আবার এলএলএম কে রিটার্ন করে দিলাম। এটা কিন্তু ইন্টারনাল, এটা কিন্তু এন্ড ইউজার দেখতেছে না। ওখানে শুধু লেখা হচ্ছে ওয়েটিং, এবং হয়তো বা এই প্রসেসগুলো বলা হচ্ছে। এখন এটা সলভ হওয়ার পরে এখন আসলে এলএলএম জানে যে তার ওই লোকেশনে ওয়েদারটা
ওইটা সে একটা জেসন ফরম্যাটে হইতে পারে বা আপনার অনেক ডিটেইলিং ফরম্যাটে থাকতে পারে, কিন্তু সে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফরম্যাটে সে সুন্দর করে বলবে যে তোমার লোকেশনে এই হচ্ছে ওয়েদার আপডেট। তো এই যে একটা প্রসেস, এই প্রসেসটা কিন্তু থাকতে হবে। এখানে বুঝার মতো কি বা ইন্টারভিউর কোশ্চেনের ক্ষেত্রে আসলে ইন্টারভিউয়ার কি এখানে শুনতে চাচ্ছে তার কাছ থেকে, এটা এখানে যদি আমরা একটু নোট ডাউন করি, সেটা হচ্ছে এটা কিন্তু 2 স্টেপ কমিউনিকেশন। ঘটনাটা কিন্তু 2 বার ঘটতেছে। একবার ইউজারের কাছ থেকে এলএলএম এর কাছে গেল, এলএলএম এর কাছ থেকে ডেভেলপারের কাছে আসলো, ডেভেলপার থেকে আবার এলএলএম এর কাছে গেল, দেন এলএলএম এর কাছ থেকে কিন্তু ইউজারের কাছে আসলো। এটা ফাইনাল কনস্ট্রাকশন। তো এটা হচ্ছে এই জায়গাটাতে মানে এই আর্কিটেকচার বা এই যে ফাংশন কিভাবে কাজ করে, এবং এটা কনস্ট্যান্ট, এটা সবসময় হবে, এটা যে কারো ক্ষেত্রেই হবে, এটা হোক জেমিনাই হোক ওপেনএআই কোনো বা অ্যানথ্রোপিকের যারই হোক না কেন, প্রসেস সেম। আরেকটা খুবই এই সময়ে আলোচিত একটা টপিক, এবং মোটামুটি এআই আসার পর থেকেই দেখা যায় এই টপিকটার উপরে অনেক টিউটোরিয়াল, অনেক ভিডিও, এবং মোটামুটি ফাংশন কল, টুল কল, এইগুলা এক্সাম্পলেও এই বিষয়টা খুব বেশি আসে। সেটা হচ্ছে র্যাগ। র্যাগ জিনিসটা আসলে আমাদের মানে সামনে এত বেশি পরিমাণে আসে যে এটা নিয়ে আলোচনা না করলেই না, এবং আমার মনে হয় যে ইন্টারভিউ বোর্ডে তাকে যে ইন্টারভিউয়ার এই ধরনের একটা প্রশ্ন রাখতে পারে, ফলে এই বিষয়টা একটা ক্লিয়ার এটা বেশ ইন্টারভিউ একটা কোশ্চেন, রাইট, অবশ্যই। এবং এটা যে শুধু একটা থিওরিটিক্যাল প্রশ্ন তা না, এটা একটা আর্কিটেকচারাল কোশ্চেনও। অর্থাৎ এটা কিভাবে সলভ করছে একটা প্রবলেমকে, ওখান থেকে আসলে প্রশ্নটা শুরু হয়। আচ্ছা, র্যাগের বিষয়টা যদি আমি বলি, র্যাগ আমি পুরো জিনিসটাই নিয়ে আসি। র্যাগের যে প্রথম যে লেটারটা আর মানে হচ্ছে রিট্রাইভাল। রিট্রাইভাল মানে কি? রিট্রাইভাল মানে হচ্ছে কোনো কিছু তুলে নিয়ে আসা, তাই না? রিট্রাইভ করা, খুঁজে বের করা। অর্থাৎ আমরা যেভাবে বুঝি না কেন, অর্থাৎ যেটা আমার কাছে ছিল না সেটা আমি রিট্রাইভ করতে পারি। এমন অনেক কিছুই হতে পারে। আমার কাছে এই টি-শার্টটাও হয়তো বা ছিল না, আমি কোথাও যেয়ে নিয়ে আসলাম। বা যেকোনো কিছু যেটা আমার কাছে অ্যাবসেন্ট বাট আমি অন্য একটা জায়গা থেকে নিয়ে আসলাম, এটাকে আমি বলতে পারি রিট্রাইভ করা। কি এমন জিনিস এলএলএম এর জন্য ছিল না বাট রিট্রাইভ করা লাগলো? নলেজ। নলেজ অর্থাৎ আপনার যে প্রাইভেট ডাটা আছে এটা নিশ্চয়ই তার কাছে নাই, থাকার কথা না। আপনি যে ইকোসিস্টেমে বা আপনার যে কোম্পানির জন্য যে ইনফরমেশন গুলো আছে এগুলো তো আপনি পাবলিকলি পাবলিশ করেন নাই কোথাও। তো যেহেতু পাবলিক করেন নাই, এগুলা দিয়ে আপনার এলএলএম ট্রেন্ড হয় নাই। তাহলে আপনার যারা কাস্টমার আছে তারা আসলে কিভাবে এই সম্পর্কে জানবে বা তার এই ইনফরমেশনটা তার কাছে কিভাবে পাওয়া যাবে? অর্থাৎ যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, আমরা যদি একটা কাস্টমার সাপোর্ট একটা এআই এজেন্টের কথা চিন্তা করি, তাহলে যে সমস্ত প্রশ্নগুলো বারবার হয়, আমরা চেষ্টা করব এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এলএলএম এর কাছে থাকুক। কারণ এগুলো তো পাবলিক ইনফরমেশন না। আমার টেকনিক্যাল ইনফরমেশন থাকতে পারে, আমার এইখানের সাবস্ক্রিপশন প্রসেস থাকতে পারে, আমার এখানে রিফান্ড প্রসেস থাকতে পারে। তো এই বিষয়গুলো একটা ডকুমেন্টেশনে আমি লিখে রাখছি। তো এইটাকে রিট্রাইভ করার একটা কাজ চলে আসলো। আচ্ছা, এখন প্রথমে আমরা একটু প্রবলেমটা বুঝে আসি। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে তার কাছে নলেজ নাই। দ্বিতীয় কথা হলো তাহলে নলেজ প্রোভাইড করা যায় কিভাবে? নলেজ প্রোভাইড করার বেশ কয়েকটা মাধ্যম আছে, তার মধ্যে র্যাগ হচ্ছে একটা। ওকে, এখন র্যাগের মধ্যে আসলে কিভাবে ডাটাটা যায় নলেজের মানে এলএলএম পর্যন্ত, সেটা হচ্ছে র্যাগ প্রসেসে যেটা হয়, আমার একটা নিজস্ব ডাটাবেস থাকবে, যেই ডাটাবেসে আমি আমার এই তথ্যগুলি স্টোর করে রাখবো, যেটা আমরা সবসময় করি। বা যদি একটা সিম্পল অ্যাপ্লিকেশনও হয়, আমরা কিন্তু ডাটাবেসে আমাদের ডাটা থাকে। তাহলে এলএলএম যদি ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করতে পারে, তাহলেই তো সে নলেজড হয়ে গেল, বা সে এটা যে আগে যেটা তার জানা ছিল না সে জেনে গেল। আর ঠিক একটু আগে যে আলোচনাটা আমরা করলাম টুল, যেটা ওখানে আমরা উদাহরণ দিয়েছিলাম হচ্ছে ওয়েদার অ্যাপ নিয়া, ওইখানে যদি আমরা একটু চেঞ্জ করি, যদি বলি গেট নলেজ, তাই না? অথবা ধরেন গেট কোয়েরি অথবা গেট কোয়েশ্চেন, এরকম যদি আমরা একটা মানে টুল তার জন্য ডিজাইন করি, যে শোনো তুমি এই ধরনের কোয়েশ্চেন যেটা তুমি জানো না, এরকম আনসার মিরপুরে যাও, তুমি একবার হলো এই টুলটাকে কল করো। তখন এই যে টুলটাকে সে যদি কল করে, তখন কি হবে? সে রিট্রাইভ করতেছে, তাই না? তাহলে ওয়েদার যেভাবে আমরা চিন্তা করছিলাম, সে তখন ডাটা কালেক্ট করতেছিল। আর এটা যেহেতু আমার নিজের ডাটাবেসে আছে, এই জন্য আমরা শব্দটাকে বলতেছি রিট্রাইভ করা। এই হচ্ছে আর এর ইয়াটা।
হুম, আচ্ছা, এরপরে যেটা আসতেছে অগমেন্টেড, আর জি ফর জেনারেশন। তো আমাদের এখন বর্তমানে যত এআই আছে বা এই জেনারেটিভ এআই, তারা সবাই জেনারেট করবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ সে ওইটাকে ডাটা কালেক্ট করে শুধু দিয়ে দিবে না। অর্থাৎ এমন না, তাহলে তো আমাদের এটা তো ডাটাবেজের কোয়েরি হইলো। এটাকে তাহলে আমরা কেন হুম, র‍্যাগ বলবো? তার হুম, মানে হুম, সে আসলে কনটেক্সটটা নিবে। কনটেক্সটটা নিয়ে কনটেক্সটটা প্রিন্ট করে দিবে, ব্যাপারটা এমন না। যদি এমন হইতো তাহলে আমরা জেনারেশন কথাটা বলতাম না। সে এটাকে নলেজ হিসাবে অ্যাকসেপ্ট করবে, করে ইউজারের যে প্রশ্নটা ছিল, এটাকে ২ টাকে মিলায় সে একটু এনালাইসিস করবে। করার পরে সে হুম, আসলে তার আনসারটা জেনারেট করবে। হুম, বুঝতে পারছি? আচ্ছা, হুম, হুম, প্রসেসটা তাহলে কিভাবে ওয়ার্ক করবে? তাহলে ১ম এ আমাদের একটা ডাটাবেস থাকবে, হ্যাঁ, যেটা আমরা নিজেরা ম্যানেজ করব। দ্বিতীয় কথা হচ্ছে, একটা টুল থাকতে হবে, যেই টুলের মাধ্যমে এলএলএম এর কাছ থেকে রিকোয়েস্ট আমার পর্যন্ত আসবে। হুম, আর তৃতীয় একটা ইম্পোর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সার্চ করতে হবে। অর্থাৎ ইউজার যেই পোরশনটা নিয়ে ইন্টারেস্টেড, ওইটাকে সিস্টেম থেকে সার্চ করে বের করতে হবে। হুম, যখন আমরা সার্চ করতে যাব, তখন আমাদেরকে বেশ কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে। কিরকম? সার্চের রেজাল্টটা যেন টু দ্য পয়েন্টে হয়। হুম, একদম ইউজার যেই পয়েন্টটা জানতে চাইছে সেটাই যেন হয়। এখন সেটা হোক একটা পিডিএফ ফাইলের যেকোনো লাইনেই হইতে পারে সেই ইনফরমেশনটা। কিন্তু সেটা হুম, যেন এই আনসারে চলে আসে। এই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হয় সিমেন্টিক সার্চ, যেটা ভেক্টর ডাটাবেজের একটা অপারেশন। এটা এলএলএম এর সাথে কোনো সম্পর্কিত বিষয় না, বা এই এই র‍্যাগ এর বিষয়টা কোনো নিয়ে বিষয় আমরা না। আমরা রাইট। ডিটেইলস পরবর্তীতে অবশ্যই আলোচনা থাকবে। যেহেতু এর আগে আলোচনা করব, বিষয়টা রাইট। আসলো তো এই এই সার্চটা অপারেশনটা যখন আনতে সে এপ্লাই করে, তখন হুম, যেটা হয়, সিমিলার এই ইনফরমেশন গুলা সে কালেক্ট করতে পারে, এবং এই পুরো কালেকশন থেকে সে আসলে রাইট ইনফরমেশনটা ফিল্টার করে। এটা এলএলএম করে। হুম, করে একটা, হুম। সে যেই কোয়েশ্চেনটা করছে, এই কোয়েশ্চেনটার উপরে সে কিন্তু আ ডিটেইল একটা আনসার করতে পারে। এটাই হচ্ছে র‍্যাগ এর বেসিক বা র‍্যাগ প্রসেস। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডিফারেন্সটা যেটা, যেমন আমি ডেটাবেজে ডেটা স্টোর করি। ডেটাবেস থেকে আমি ডেটা রিট্রাইভও করি। কিন্তু RAG এর ক্ষেত্রে নিশ্চয়ই সেটা গতানুগতিক আমার যেই সার্চ প্রসেস, যে আমি একটা প্রোডাক্ট সার্চ করা বা আমরা আ অন্যান্য আদার্স যে সার্চ, যে ধরনের সার্চ বলতে যেটা আমরা বুঝি, নিশ্চয়ই সেটা এরকম না। এখানে যদি সার্চ করাটা ভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা যে ডেটাটা স্টোর করব, সেই ডেটা স্টোর করার ক্ষেত্রে নিশ্চয়ই একটা ভিন্নতা থাকবে। তো চেঞ্জটাকে যদি আমরা একটু হাইলাইট করি যে আসলে চেঞ্জটা আচ্ছা, এখানে কি? আচ্ছা, আমরা যদি একটু দেখি, আমরা একটু তাহলে যখন মানে যতটুকু আমরা বুঝি ওইখান থেকে শুরু করি। আমরা যদি একটা ইউজারের হ্যাঁ। রেকর্ড স্টোর করতে চাই, তাহলে আমরা কলাম আকারে ডিজাইন করি। এটাকে রো কলামে ভাঙি। ডাটাবেজের আমরা এসকিউএল, নোএসকিউএল এর যে জিনিসটা, আমরা হুম, হচ্ছে হুম, একটা এভাবে ভাঙি। তার নাম একটা হুম, কলাম থাকবে, তার ইমেইল একটা কলাম থাকবে, কনট্যাক্ট ইনফরমেশন হোয়াটএভার, প্রত্যেকটা একেকটা হুম, ইন্ডিভিজুয়াল কলামে থাকবে। এটা একটা হুম, ইউজারের রেজিস্ট্রেশন প্রসেসের কথা আমি বলতেছি। কিন্তু হুম, এখন যে চ্যালেঞ্জটা আসছে, সেটা হচ্ছে একটা পিডিএফ ফাইলকে স্টোর করতে হবে। হুম, এবং সেই পিডিএফটা আমরা যদি মানে এক্সাম্পল স্বার্থে বলি, ১০০ পেজের একটা পিডিএফ। ১০০ পেজের একটা হুম, পিডিএফ কে যদি আমরা স্টোর করতে চাই, আমরা কিভাবে করব? এটা কি একটা কলামে রাখবো? যদি একটা রাইট। কলামে রাখি, তাহলে আমরা যখন সার্চ করব, তখন তো পুরো ১০০ টা পেজই আবার চলে আসলো। আমার ইউজার কি হুম, আসলে ১০০ টা পেজের ইনফরমেশন জানতে চাচ্ছে? না। হুম, কোন না কোন একটা পার্টের অর্থ জানা যাচ্ছে। তাহলে এটাকে আমি আসলে জেনারেল ওয়েতে চিন্তা করতে পারতেছি না। মানে ওখানে ইউজারের রেকর্ডটা আমি যেভাবে কলাম, কলাম করে রাখছিলাম, আর একটা পিডিএফ কে সেম ভাবে কলাম, কলাম করে রাখবো, এভাবে চিন্তা করা যাচ্ছে না। হুম, কি করা যাইতে পারে? ১ম কথা হইলো, পিডিএফ কে ডাটাবেজে সেভ করা যায় না। হুম, পিডিএফ কে ১ম এ পার্স করতে হবে। পিডিএফ থেকে আমাদেরকে কনটেন্টটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। এবং হুম, সেটা করা যায়। এটা প্রোগ্রামিং এর কাজ। এটা মানে এই র‍্যাগ এর অপারেশনের পার্ট না। এটা আমরা এখন ডিপলি আলোচনা করতেছি। তাহলে আমাদের ১ম হুম, কাজ হবে, যখন আমার কাছে পিডিএফটা আসলো, পিডিএফ এ থাকা কনটেন্ট গুলাকে আলাদা করে ফেলা। করলাম। সেটা একটা হুম, ভেরিয়েবল এ যদি রাখি, আর এই ৫০ পেজ কিংবা ১০০ পেজের কনটেন্ট, এটা হিউজ একটা বড় স্ট্রিং হয়ে গেল। এভাবে যদি আমরা ডাটাবেজে স্টোর করি, ডাটাবেজ স্টোর করে নিবে। কিন্তু এটাকে দিয়ে আসলে আমার মূল যে পারপাস টা, ওটা সার্ভ হবে না। মানে ভালো রাইট। হবে না। হুম, তখন হুম, আমাকে যেটা করতে হবে, এটাকে আমাকে ছোট, ছোট করে পেজ বাই পেজ, অথবা প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ, অথবা লাইন বাই লাইন, এরকম কোনো একটা প্যাটার্ন আমাকে চিন্তা করতে হবে, যে আমি যে ডকুমেন্টেশনটা নিয়ে কাজ করতেছি, এটা কিরকম? যেমন আমরা যদি একটু আগের উদাহরণটা টানি, যেমন কাস্টমার সাপোর্ট, সেখানে কোয়েশ্চেন আনসার আকারে থাকে। তাহলে আমরা একটা কোয়েশ্চেন, একটা আনসার, এটাকে একটা চাঙ্ক চিন্তা করতে পারি। এটা একটা পার্ট। তাহলে এই পুরো পেজের ভিতরে ১০০ টা কোয়েশ্চেন আছে, ১০০ টা আনসার আছে। তাহলে আমি ১০০ টা রো কলামে ভাঙবো।
ডাটাটাকে। কেন? হুম, কারণ আমি চিন্তা করব যে ইউজারের যে আস্ক এটা কোনো না কোনো কোয়েশ্চেনের সাথে মিলে যাবে। তো যেই হুম, কোয়েশ্চেনের সাথে মিলে যাবে শুধু ওই রোটা নিয়ে আমি কাজ করলেই অথবা এলএলএম কে দিলেই আমার মানে বেশ আনসারটা পেয়ে যাব। হুম, তো এটা হচ্ছে আমার এইখানের টেকনিক। এটা যে সেম টেকনিক সব জায়গায় কাজ করবে তা না। আমার যদি অন্যরকম ডকুমেন্ট হয় যেমন রিসার্চ পেপার যদি হয় এখানে তো আর কোয়েশ্চেন আনসার নাই। এখানে পুরো একটা টপিক না, নিয়ে বিশাল আলোচনা হয়েছে। ওইটাকে আমি কিভাবে আলোচনা করব? প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ করতে পারি, সেকশন বাই সেকশন করতে পারি অথবা ওইখানে যেভাবে সাজানো হয়েছে জিনিসটাকে আমি আগে ডকুমেন্টটাকে রিড করব, বোঝার চেষ্টা করব যে চাঙ্কিং প্রসেসটা কিরকম হইতে পারে। চাঙ্ক করার সময় একটা জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওভারল্যাপ। ওভারল্যাপ কি? অর্থাৎ একটা প্যারাগ্রাফ যেখানে শেষ হইছে পরবর্তী রোতে কি তার ঠিক পর থেকে শুরু হবে নাকি কিছুটা কন্টেন্ট প্রথম রো এর শেষ হুম, থেকে নিয়ে নিবে? এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমি যখন কোয়েরিটা করব, ডাটাবেস থেকে যখন আমি মানে জিনিসটাকে ফাইন্ড করব তখন কিন্তু সে আমাকে রো দিবে। তো এমন একটা জায়গায় রোটা দিল এটার আগের কথাটা আমি মিস করে গেছি। তো এজন্য ভালো হয় কিছুটা ওভারল্যাপ নিয়ে কাজ করলে। এখন যদি আমি ওভারল্যাপ নিয়ে কাজ করি তাহলে যেটা হবে হ্যাঁ, হইতে পারে সেটা আননেসেসারি কোন একটা পয়েন্ট সেটার ভিতরে ঢুকছে, ঢুকুক। ফিল্টার করার জন্য তো কেউ আছেই। কিন্তু মূল হুম, যে পয়েন্টটা মানে একদম যে নলেজটা সেটা যেন কাট না হয়। কারণ আমার নলেজটা ইম্পোর্টেন্ট। ওভারল্যাপ হোক, হুম, কিছু জিনিস অতিরিক্ত যাক, ওইটা অসুবিধা নাই। কিন্তু মূল আলোচনাটা যেন কোন জায়গায় কাট না হয়। এজন্য ওভারল্যাপ করে নিতে হয় কিছু জিনিস। আচ্ছা, আচ্ছা, এইভাবে আমরা টেক্সট গুলাকে ভাঙলাম। এখন হুম, টেক্সট গুলার মধ্যে যদি আমি অপারেশন চালাই তাহলে আমি আসলে সিমেন্টিক সার্চটা আসলে টেক্সটের উপরে করা সম্ভব না। সিমেন্টিক হুম, সার্চটা কি জিনিস? সিমেন্টিক সার্চটা হচ্ছে সিমিলার জিনিসটাকে নিয়ে আসা। হুম, তো হতে পারে যেমন আমরা যদি রিফান্ড পলিসি নিয়ে কথা বলি, এখন রিফান্ড নিয়ে আমার লাস্টের দিকে একটা প্রশ্ন ছিল যে হোয়াট ইস দ্য কোম্পানি রিফান্ড পলিসি এবং তার একটা উত্তর হুম, এখানে বলা আছে। আমার কি আসলে শুধু ওইখানে ইন্টারেস্ট? না। এই রিফান্ড নিয়া আমার আরো অনেক জায়গায় অনেক টপিকে অনেক কোয়েশ্চেনের আনসার নিয়া আলোচনা থাকতে পারে। ওখানে বলা থাকতে পারে একটা রিফান্ড ক্লেম করার পরে কত দিনে সেটা ডিপোজিট হয়। তাহলে এই প্রশ্নটা তো হুম, রিফান্ড রিলেটেডই। আমি এলএলএম কে হুম, যখন বলতেছি যে তোমার রিফান্ড পলিসিটা কি? তাহলে এই ২ টা প্রশ্নের উত্তরই কি আমার দরকার? তাহলে একটা প্রশ্নের উত্তর হুম, আছে হচ্ছে ধরেন পেজ 1 এ, আরেকটা প্রশ্নের উত্তর হুম, আছে হলো পেজ 10 এ। তখন এটা কিভাবে কানেক্ট হবে? এটা কি তাহলে রো মিলবে? তখন না, আমাদেরকে নিতে হবে সিমেন্টিক সার্চ এর এই ইয়াটা। এটা সম্পূর্ণ ডাটাবেস রিলেটেড, ভেক্টর ডাটাবেস এর হুম, অপারেশন। এটা RAG এর পার্ট না। বাট পুরো আর্কিটেকচারের ভিতরের একটা পয়েন্ট। হুম, এখন যদি আমরা এটাকে ভেক্টর সার্চ করতে চাই কিংবা সিমেন্টিক সার্চ করতে চাই তখন ডেটাটা স্ট্রিং ফরম্যাটে থাকলে হবে না। সেটাকে একটা ভেক্টর ফরম্যাটে নিয়ে আসতে হবে। এবং সেটাকে একটা নির্দিষ্ট অ্যালগরিদম ব্যবহার করেই করতে হবে। তো হুম, আমরা যখন একটা টেক্সটকে ভেক্টরে কনভার্ট করব, এটাও একটা RAG রিলেটেড অপারেশন। যেমনটা আমরা বলতেছিলাম বা আমাদের প্রশ্নে কি বলা আছে? যে এটা কি আসলে গতানুগতিক বা অন্যান্য রো কলামের অপারেশন নাকি একটু ডিফারেন্স আছে? সেই ডিফারেন্স গুলো আমরা এখানে উল্লেখ করতেছি। তাহলে ১ম কলামে থাকলো হচ্ছে হলো টেক্সট ফরম্যাটটা যেটা রিডেবল, হিউম্যান রিডেবল, এআই রিডেবল। আর আরেকটা জায়গায় থাকলো যেটা হচ্ছে ভেক্টর অপারেশন। যেটা দিয়ে আসলে কি হবে? তাদের মধ্যে সার্চ করে খুঁজে পাওয়া যাবে। ওই যে একটু আগে বললাম যে একেকটা প্রশ্ন একেক জায়গায় থাকতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্ট থাকতে পারে। ওগুলাকে সবগুলাকেই কালেক্ট করে নিয়ে আসা যাবে। হুম, এরপরে যেটা ঘটবে, ওই যে আমাদের যে টুলটা আমরা বানাইলাম, এই টুলের মধ্যে ওই কোয়েরিটা আসবে। কোন কোয়েরিটা? যেটা অরিজিনাল ইউজারের আস্ক, ইউজারের চাওয়া ছিল সেইটা আসবে এলএলএম এর থ্রুতে। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় চিন্তা করতে পারি। এলএলএম কে আমরা বলতে পারি বা এআই কে আমরা বলতে পারি যে ইউজারের যে প্রশ্নটা থাকবে এটাকে তুমি একটু ডিটেইল করে দাও। অর্থাৎ ইউজার বলছে যে তোমার রিফান্ড পলিসি কি? বাট এলএলএম আমাকে বলল যে তোমার রিফান্ড পলিসিটা কি? সেটা ডিপোজিট পলিসি কি? কোন ব্যাংক তোমাদের ডিপোজিট সাপোর্ট এই যে একটা মানে বিস্তারিত আলোচনা এরকম করে যেন সে আমাকে কোয়েরিটা পাঠায়। যখন আমি ভিন্ন কিওয়ার্ড থেকে যখন আমি এই প্রশ্নটা এখানে থ্রো করব আর আমার ডাটাবেস থেকে ওই সমস্ত রিলেভেন্ট কলাম গুলাকে যখন আমি এখানে নিয়ে আসব তখন একটা ভালো নলেজ কিন্তু এলএলএম এর কাছে যাবে। এবং এই নলেজটা যাওয়ার ফলে যেটা হবে এলএলএম একবার টুল কল করার মাধ্যমেই সে কিন্তু পুরা প্রসেসটা জেনে ফেলছে। আমাদের পুরা কোম্পানির রিফান্ড নিয়ে কি বিষয়াদি আছে। এখন ইউজারের হয়তো ১ম প্রশ্নটা ছিল শুধুমাত্র রিফান্ড পলিসি নিয়ে। ২য় প্রশ্ন ছিল এবার তোমাদের এটা ডিপোজিট হইতে কতদিন লাগবে? এখন কিন্তু আর এই এলএলএম কে টুলের কাছে যাওয়া লাগতেছে না। কারণ ওই যে আমরা একটা ছোট্ট ট্রিক্স করলাম যে তুমি কোয়েরিটা একটু ডিটেইল করে দিবা।
এইটার থেকেই কিন্তু ও একটা ভালো নলেজ পেয়ে গেছে এবং এই নলেজ দিয়ে সে ইউজারকে ভালো মতোই সার্ভ করতে পারতেছে বা তার ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে বা মানে অন্যান্য কোয়েশ্চেন গুলোও কিন্তু সে সলভ করে ফেলতেছে। তো এটা হচ্ছে এই মানে আর্কিটেকচারাল মানে অপারেশন এবং এই যে সিমেন্টিক সার্চ কিংবা ডাটাবেজের যে অপারেশন বা ডাটাবেজের যে চেঞ্জেসটা এটা করা যাবে। ঠিক আছে? এখন রাইট। এখানে ডাটাবেজের ক্ষেত্রে যে সমস্ত ডাটাবেসগুলা ভেক্টর সাপোর্ট করে সেগুলো দিয়ে আমাদের ভেক্টর অপারেশনটা করা পসিবল হবে। কিন্তু যদি কোনো ডাটাবেজে যদি এটা ভেক্টর সাপোর্ট না করে সেক্ষেত্রে ওই সিমেন্টিক পার্টটা হবে না। কিন্তু জেনারেল যে কোয়েরিটা আমরা যে এসকিউএল এ যে মানে সার্চ করি কিংবা এমনিতে আমরা আগে পরে যে সার্চ করি আমরা প্যাটার্ন মিলায়া ওই ধরনের সার্চ করেও সেম কাজটা করা যাবে। মানে এটা এমনই না যে একটা র‍্যাক করার জন্য মাস্ট বি একটা ভেক্টর ডাটাবেস লাগবে। নো। এটা আচ্ছা। সিম্পল একটা অপারেশন আমাকে ডাটা রিট্রাইভ করে দিতে পারতে হবে। এটা আমি কিভাবে করব এটা আমার অপারেশন। তার মানে আমরা এখানে যেটা মানে ডিসকাশন থেকে যেটা বোঝা গেল যে আসলে আমাকে ডাটা স্টোর করার জন্য ডেটাটাকে রেডি করতে হবে, যেটা একটা চাঙ্কিং একটা প্রসেস। হয়তোবা কিছু এলএলএম কি আমাদেরকে আসলে এই ধরনের মানে এলএলএম প্রোভাইডার যারা তারা হয়তোবা আমাদের এই ধরনের কোনো কিছু টুলস মুলস প্রোভাইড করবে চাঙ্ক করার জন্য, নাকি এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা অ্যালগরিদম যেটা না, এটা মানে চাঙ্ক করার জন্য ওরা দিবে না। ওরা দিবে হচ্ছে যেই প্যাটার্নে ভেক্টরে কনভার্ট করা হবে। ঠিক আছে? টেক্সটকে মানে প্লেন টেক্সটকে ভেক্টরে কনভার্ট করার জন্য যে এলএলএম অ্যালগরিদমটা এইটা আমরা কোনটা ফলো করতেছি। তো এই আচ্ছা। জায়গাটাতে শুধু এলএলএম এর একটা ইনপুট আছে। কারণ হচ্ছে পরবর্তীতে যেহেতু আবার এটাকে এলএলএম এর ইনপুট বলা যাবে না। এটা আমি যেকোনো ইনপুটই ব্যবহার করতে পারি। আমাকে শুধু মেক সিউর করতে হবে আমি যেই অ্যালগরিদমটা ব্যবহার করে এই ট্রান্সফর্মটা করছি, টেক্সট থেকে ভেক্টরে কনভার্টটা করছি, এলএলএম কর্তৃক যখন আমার কাছে কোয়েরিটা আসবে সেটা তো স্ট্রিং ফরম্যাটে আসবে। কিন্তু স্ট্রিং তো আর ওখানে আর কোয়েরি চলতেছে না। কারণ ওটা তো আমি ভেঙে ফেলছি। তো এই ভাঙাটাকেও আমাকে আবার ভাঙতে হবে। কোয়েরিটাকে আবার ভেক্টরে কনভার্ট করতে হবে। তাহলে আমার ২ বার ভেক্টর করার মানে অপারেশন চলতেছে। এই ২ টা সেম অ্যালগরিদমে হওয়া লাগবে। ভেক্টর ম্যাচ করানোর জন্য আসলে। এক্সাক্টলি। এতটুকুই হচ্ছে এখানের মানে ইনপুট। আচ্ছা, তাহলে আমি ডাটাকে চাঙ্ক করলাম, ভেক্টরাইজ করার পরে সেটা স্টোর করলাম। পরবর্তীতে এলএলএম যেন সেটাকে সার্চ করতে পারে, কোয়েরিটা ভেক্টর করার পরে ২ টা ভেক্টরের ভিতরে ম্যাচিং হলে সে সেই রিলেটেড নলেজটা গ্যাদার করতে পারবে। যাই হোক, আমার মনে হয় যে র‍্যাক জিনিসটা আমাদের একদম ফুললি ক্লিয়ার। এখন আমরা সংক্ষেপে যদি সেমান্টিক সার্চের উপরে হালকা কিছু আলোকপাত আচ্ছা, করি। সিমেন্টিক সার্চটা এই র‍্যাগের মধ্যেই চলে আসছে। বিশেষত আমি যখন বলতেছিলাম যে আমরা কলামটাকে ২ টা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে টেক্সট ফরম্যাটে, আরেকটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে। এটাই হচ্ছে আসলে সিমেন্টিক সার্চ। এই ভেক্টরটা আমি কখন ভাঙবো? যখন আমি মনে করব যে আমার যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের যে কনটেন্টটা আছে এটা খুব বেশি অর্গানাইজড ওয়েতে নাই। এটা বেশ এলোমেলো আছে এবং আমার অনেক সময় হয়তোবা এই পেজ থেকে ওই পেজের সাথে রিলেশন টানতে হইতে পারে কিংবা আমার চাঙ্কিং প্রসেসটা অনেক বেশি অর্গানাইজড ওয়েতে নাই। তখন আমি অবশ্যই এটা হেল্প নিব। এবং তখনই আমি হচ্ছে এই ভেক্টরে কনভার্ট করব। আবার ইউজার যখন আমাকে এলএলএম থেকে যখন কোয়েরিটা আসবে ওইটাকে আমি এই ভেক্টরে প্রথমে কনভার্ট করে তারপরে এই সিমেন্টিক সার্চটা করব। সিমেন্টিক সার্চটা এটা কোনো এলএলএম এর পার্ট না। এটা সম্পূর্ণই ডাটাবেজে অপারেশন, একটা কোয়েরি মেথড, জাস্ট কিছুই না। আমরা যেমন সিলেক্ট করে এসকিউএল যে বিভিন্ন রকমের যে কোয়েরি চালাই, এটাও সেম একটা কোয়েরি। কিন্তু এটা যেভাবে কাজ করে সেখানে একটু পরিবর্তন আছে। সেখানে আরেকটু ডিপ করা যাইতে পারে। যেমন সে আসলে ওয়ার্ডকে সিমিলার কাইন্ড অফ চিন্তা করে। অর্থাৎ এটা মানে ওয়ার্ডটাকে ম্যাচ করায় না। ঠিক আছে? ওয়ার্ডটাকে ম্যাচিং না করায় ওয়ার্ডের ধরনটাকে আসলে মূলত কালেক্ট করে। কিংবা এটা নিয়ে যদি কারো অনেক বেশি ডিটেইলিং করতে হয় সে করবে হচ্ছে হলো ভেক্টর ডাটাবেজের কিভাবে কাজ করে। ওই জায়গাটা হচ্ছে পয়েন্ট। এটা র‍্যাগের কোনো অপারেশনাল জিনিস না। র‍্যাগ তার কাছ থেকে শুধু নলেজটা চাইছে। সে যত এফিসিয়েন্ট ওয়েতে নলেজটা দিতে পারে। বিকজ সে যদি এফিসিয়েন্ট ওয়েতে নলেজটা না দেয় তাহলে তো এলএলএম ভালো উত্তর দিতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সে যদি অনেক বেশি অনেক বেশি কনটেক্সট সে যদি মনে করে যে আমার এত কিছু করা দরকার নাই, আমি পুরা পিডিএফটাই পাঠায় দিব। তাহলে পিডিএফ এর তো অনেক কনটেন্ট চলে গেল আনইউজড। এগুলো যাওয়ার ফলে কিন্তু তার একটা টোকেন কিন্তু ইউজ করার এক্সপেন্স বাড়লো কিন্তু যেটার আসলে কোনো রেজাল্ট পাইলো না। তো এটা হচ্ছে এফিসিয়েন্সির একটা পার্ট। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু কথা বলি। এটা আমাদেরকে মানে এটাকে একটু সংক্ষেপে আলোচনা করতে হবে। সেটা হচ্ছে মডেল বলতে আমরা যে জিনিসটা বুঝি, এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেটাকে বলি। তো এর পরে আমরা আবার আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে রিজনিং মডেল। তো
তো মডেল এবং রিজনিং মডেল একটা থেকে আসলে কতটা আলাদা বা বিষয়টি কি আসলে? আচ্ছা, মডেল এইগুলা হচ্ছে একটা এআই কে ট্রেনিং করা হয়েছে যে প্রসেসটাতে, মানে যেভাবে তাকে কনটেক্সটটাকে দেওয়া হয়েছে সেটার উপরে নির্ভর করে। তো কিছু বিষয় আছে যেগুলো কনক্রিট, একদমই সলিড, এইখানে কোনো মানে বিষয় নাই যে এগুলো কম বেশি হওয়ার মতো বিষয় না। ইউনিভার্সাল ট্রুথ যে বিষয়গুলা, সেখানে আপনি যাকেই জিজ্ঞেস করবেন সে ওইটাই উত্তর দেবে, যতবারে জিজ্ঞেস করবেন ততবার সেম উত্তর দেবে। তাহলে এই বিষয়টাকে অত বেশি ক্রিয়েটিভ করার কিছু নাই। এই পার্টগুলোকে যদি আপনি অনেক বেশি ক্রিয়েটিভ করা যায়, এমন পার্টের সাথে যদি মিলান, তাহলে তো ভালো রেজাল্ট আসবে না। এজন্য এই এআই প্রোভাইডার কোম্পানিগুলো যেটা করে, তারা কিছু ক্লাসিফিকেশন নিয়ে আসে, অর্থাৎ কোন মডেলগুলা কোন বিষয়ের উপরে বেশি দক্ষ। তো এবং কিসের ভিত্তিতে সেগুলা করা হয়। যখনই কোনো জিনিস, এটা আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে আছে যে আমরা যখন কোনো কিছু ক্রিয়েটিভিটিলি চিন্তা করব, রিসার্চ লেভেলে চিন্তা করব, তখন আমাদের একটু সময় বেশি লাগবে, কিন্তু রেজাল্টটা সলিড হবে। আর যদি আমরা র‍্যান্ডম আনসার করতে থাকি যে কোনো বিষয়ে যে না ওকে হ্যাঁ হবে হয়তোবা হবে বললে কি আপনি আসলে একটা রায় বুঝতে পারলেন? রায় তো বুঝতে পারলেন না। এটা তো আবার আনডিফাইন থাকলো। কিরকম হইতে হবে? তো এই যে একটা মানে ভাষাগতভাবেও যে কিন্তু আমরা করি, এটা মূল্যায়নের বিষয়। রিজনিং মডেলগুলার মধ্যে এলএলএম প্রোভাইডাররা যেটা করলো, সেটা হচ্ছে ইউজারের যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে কয়েকটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করার একটা ক্যাপাসিটি এড করে দিল। এখন চিন্তা করার ক্যাপাসিটি বলতে আমরা আসলে কি বুঝতেছি? আমরা একটু খেয়াল করি প্রসেসটা কিভাবে ঘটে। প্রথমে একটা ইউজারের প্রশ্ন আসলো এলএলএম এর কাছে, তার মানে রেসপন্সিবিলিটি হচ্ছে উত্তর দেওয়া। তো প্রশ্নটা আসলো, ওইখানে একটা মেমোরি নিশ্চয়ই অ্যালোকেট করা আছে। অর্থাৎ এই যে তার এই প্রশ্নটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য একটা মেমোরি অ্যালোকেট করা আছে, মানে প্রসেস। এই প্রসেসটা সে যখন মেশিনের মাধ্যমে পারফর্ম করতেছে, তার একটা নির্দিষ্ট মানে পরিমাণ তাকে রিসোর্স দেওয়া হয়েছে। এই রিসোর্সটাকে সে ব্যবহার করলো এবং নির্দিষ্ট পরিমাণে একটা নলেজ দেওয়া হয়েছে। এটাকের উপরেই সে সার্চ করলো, চিন্তা করলো, করে সে রেজাল্টটা দিল। এতে করে অনেক সময় দেখা গেছে ফার্স্ট কোয়েরিতে একটা ভালো আনসার আসে নাই। তখন আমাদেরকে আবার প্রশ্নটা করতে হয় যে এইভাবে না, এইভাবে, বা এইটা মিন করি নাই আমি, এইটা মিন করছি। তো এই যে একটা মানে প্রসেস যে আমাকেই আবার এটা করা লাগতেছে। এরপরে যাইয়া আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, এবার রেজাল্টটা ঠিক আছে। আমরা যদি এখন এই পুরো কনভারসেশনটা খেয়াল করি যে প্রথমে একটা ইউজারের কাছে আনসারটা ঠিক মনে হয় নাই, লাস্টে এসে সে বলতেছে ঠিক আছে, এর মাঝখানে কি ঘটলো? যেটা ঘটলো সেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। আমরা একটা প্রশ্নকে বা একটা আনসার করার ক্ষেত্রে আমরা প্রথম যে উত্তরটা দিলাম, এই উত্তরটা আমরা ওইটা চিন্তা করে দেই নাই যেটা আসলে ইউজার চিন্তা করতেছিল। অর্থাৎ আমাদের একটা মানে পয়েন্ট অফ ভিউ, এটাই গ্যাপ ছিল। তারপর এটা সলভ হলো কিভাবে? সলভ হলো ওই ইউজার নিজে তার সাথে তার পয়েন্ট অফ ভিউটাকে ম্যাচ করাইলো অনেক কষ্ট করে, যে তুমি এটা এভাবে কেন, না আমি তো এটা মিন করছি, এটা না এটা না এটা, এভাবে করে সে ম্যাচ করাইছে। এবার এলএলএম প্রোভাইডার কোম্পানি তারা যেটা করতে পারলো সেটা হচ্ছে ঠিক আছে, এই কাজটা তাহলে ইউজারকে ম্যানুয়াল না করাইয়া এইটার জন্য কি আরেকটা এলএলএম বা আরেকটা এজেন্ট কি অ্যাড করা যায় না? অর্থাৎ ইউজারের প্রশ্নটা প্রথমে ইনপুট আকারে আসলো, এরপরে এইটাকে পসিবল কতগুলো অ্যাঙ্গেল হইতে পারে আমরা লিমিট দিয়ে দিলাম, হয়তো বা 5টা 10টা 15টা, বা অনেক বড় মডেল হইলে বড় ক্রিয়েটিভিটি চিন্তা করলে, বা অনেক হায়ার হইলে তাহলে আমরা আরো বাড়াই দিলাম। এতগুলা অ্যাঙ্গেল চিন্তা করো, কি হইতে পারে। প্রথমে কোনো কাজ করবা না, কোনো আনসার করবা না, আগে তুমি এটার পসিবল কেসেস গুলা বের করো, এটাই আমার কাজ। তখন আমি যেটা নিয়ে ফোকাস করব, আমি শুধু কেস গুলা বের করলাম, আমি 5টা কেস বের করে দিলাম। এরপরে আমার নিচে আরো 5টা এজেন্ট থাকলো যাদের কাজ হচ্ছে প্যারালালি এই 5টা কোয়েশ্চেনের আনসার বের করে নিয়ে আসা। হইতে পারে? আচ্ছা, এরপরে 5টা আনসারকে একসাথে করলাম, করার পরে এবার একটা ফাইনাল আউটপুট আমি যখন জেনারেট করব, তখন অনেক বেশি সম্ভাবনা আছে যে ইউজার যেটা চিন্তা করছে তার মধ্যে ওই 5টার কোন একটা পড়ে যাওয়া। তখন আমরা বলতেছি যে হ্যাঁ, রাইট, আমি এটাই চাইছিলাম। তাহলে এখন কি হইলো? অটোমেট হয়ে গেল। অর্থাৎ আমরা যেই ইউজারের যেই ম্যানুয়াল প্রসেসটাকে ইন্টারনালি অটোমেট করা দেওয়া হয়ে গেল। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখি সাধারণত ইউএক্স পার্সপেক্টিভ থেকে আমরা দেখি, বিশেষ করে চ্যাটজিপিটি বা এই ধরনের ইয়াতে, ওরা কিন্তু একটা হালকা একটা হিন্টস এর মতো একটা ট্রান্সমিট করতে থাকে যে সে কি থট করতেছে, কি চিন্তা করতেছে, যেন ইউজার বুঝতে পারে যে সে যে 5টা অ্যাঙ্গেলে চিন্তা করছে এইটাও কি আসলে রাইট কিনা, নাকি এটা আরো করা দরকার।
কোন জিনিসগুলোকে কনসিডার করলো, এই ধরনের হিন্টস কনসিডার আমরা করলো, রাইট। কিন্তু এবং সেটা ঠিক দেখি। আছে কিনা। এবং সে যখন আরো ভারী মডেল ইউজ করবে, এটা একটু সময় সাপেক্ষ, বাট হুম, বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং, হ্যাঁ? হুম, ধরেন হুম, আপনি ১ম এ প্রশ্ন করলেন, আউটপুট পাইলেন না। ওই আউটপুট, ফাইনাল আউটপুট পর্যন্ত পাওয়ার জন্য কিন্তু আপনি সময় দিচ্ছেন। দিতে আপনাকে হবেই। ক্রিয়েটিভ একটা বিষয় বের করে নিয়ে আসার জন্য সময় মাস্ট বি লাগবেই। কিন্তু ওইটা আপনি ম্যানুয়াল নিজে দিতেছেন। আর রিজনিং মডেল ইউজ করার ফলে যেটা হচ্ছে, এই সময়টা সে অটোমেট করে ফেলতেছে। এবং এটার প্রাইসিং ও হুম, একটু বেশি হয়। এটার টাইমটাও একটু হুম, বেশি লাগে। আশা করি এটা যৌক্তিক। কারণ এখানে মাল্টিপল প্রসেস অবশ্যই, হচ্ছে। অবশ্যই। এটাই হচ্ছে আসলে এটার মানে মেজর ডিফারেন্স। এরপরে তো আর্কিটেকচারাল অন্যান্য প্রসেস থাকে। এত ফাস্টার কিভাবে হয়? তারপরে এই আউটপুট গুলা কোথায় যায়? কেন সে আবার ফাইনাল আউটপুটটা কনসিডার করার ক্ষেত্রে সে কোন আনসারটাকে বেশি গুরুত্ব দিল? ৫ টা হুম, হুম, আনসারই হুম। সে একসাথে দেয় না। তো ওইগুলা বেশ ইন্টারনাল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা আ যখন আমরা এলএলএম কে কোনো কিছু আস্ক করি বা একটা কোয়েরি করি, সে একটা আমাদেরকে অ্যান্সার দেয়। তো এই অ্যান্সারটার ক্ষেত্রে যেটাকে আমরা আউটপুট বলি, সোজা কথায় বলতে গেলে আউটপুট। তো স্ট্রাকচার আউটপুট অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। তো রাইট। স্ট্রাকচার আউটপুটের ভূমিকাটা আসলে কি? যে নরমাল আউটপুট বাট মানে টেক্সট ফরম্যাট, আরেকটা হচ্ছে স্ট্রাকচার আউটপুট। ২ টা আসলে আচ্ছা। কখন কোনটা আমাদের এটা দরকার? এটা এটা একটা টেকনিক্যাল ডিসকাশন। মানে টেকনিক্যালি করতে যে এটাকে মূলত টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকেই তৈরি করা হইছে। অর্থাৎ এটা হুম, ডেভেলপার, এটা ১ম দিকে ছিলও না। আমরা যখন ১ম দিকে কাজ করি, আমরা এটার জন্য অনেক স্ট্রাগল করছি। অর্থাৎ একটা রাইট। স্ট্রিং কে কিভাবে, হ্যাঁ, JSON এ ভাঙার জন্য আরকি। হুম, তো স্ট্রাকচার আউটপুট বলতে আমরা মিন করি যে আমার একটা নির্দিষ্ট ফরম্যাটে আনসারটা লাগবে। কিরকম? হুম, যদি আমি চিন্তা করি যে আমার একটা প্রোডাক্টের লাগবে, মানে ডিটেইলস লাগবে, তাহলে আমার প্রোডাক্টের টাইটেলটা লাগবে, প্রোডাক্টের ডেসক্রিপশনটা লাগবে। তারপরে আমার হুম, প্রোডাক্টের প্রাইসটা লাগবে, প্রোডাক্টের ক্যাটেগরিটা লাগবে। এই যে ভিন্ন, ভিন্ন প্রপার্টিতে ভিন্ন, ভিন্ন ভ্যালু লাগবে, এটাই তো স্ট্রাকচার। এখন টাইটেলের রাইট। জায়গায় তো আমি ডেসক্রিপশন বসাইলে হবে না। ডেসক্রিপশনের জায়গায় তো প্রাইস বসাইলে হবে না। প্রাইসের জায়গায় তো আমি ক্যাটেগরি বসাইলে হবে না। এখন হুম, ইনপুটটা আসতেছে হলো আবার এলএলএম এর কাছ থেকে। হুম, তাহলে আমার এখানে অনেক কাজ বেড়ে গেল। সে যদি স্ট্রাকচার ওয়েতে না দেয়, সে যদি একটা প্লেইন টেক্সটে বইলা দেয় যে এই হচ্ছে তোমার তখন আমি একটা স্ট্রিং থেকে, একটা প্লেইন টেক্সট থেকে আমি কিভাবে খুঁজে পাবো এই জিনিসগুলা? এটা নিয়ে রাইট। আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হইছে। আমি যখন একটা ডিসিশন মেক করব, ডিসিশন মেকিং এর যখন একটা বিষয় থাকে, যে এই হইলে আমি এই করব, অমুক হইলে তমুক করব। এক্সাক্টলি। বোঝার এই ক্ষেত্রে যে ডিসিশন ডিসিশনটা তো আর ফ্র্যাকশনাল হওয়া যাবে না, তাই না? না। অর্থাৎ এইটা না। হইলে মানে এটাই হইতে হবে। আমার হয়তোবা আমি যদি একটা এজেন্টের আউটপুটের উপরে ভিত্তি করে অন্য একটা কাজ করতে চাই, তাহলে তার আউটপুটটা হুম। যদি সে র‍্যান্ডম একেক সময় একেকটা দেয়, তাহলে আমি এটা ধরবো কিভাবে? আমি আর পরের স্টেপে যাবো কিভাবে? কতগুলা তো প্যাটার্নই বা আমি ম্যাচ করাবো। এক্সাক্টলি। তো এটার জন্য এলএলএম যেটা করলো সেটা হলো যে ঠিক আছে, ইউজার মানে আমরা যারা ডেভেলপার আছি, হুম, ডেভেলপার দিক থেকে সে একটা স্কিমা নিয়ে নিল। বলার চেষ্টা করলো হুম, যে তুমি আমাকে বলো, তুমি কি ওয়েতে চাচ্ছ? একটু হুম, আগে আমরা যেভাবে মানে ফাংশন কলের সময় আমরা যেরকম একটা স্কিমা চিন্তা করলাম, যেটাকে আমরা হচ্ছে ফাংশন স্কিমা বলতেছি। এখন একটা হুম, স্কিমা আমরা পাঠাইতে পারবো, যেটা হচ্ছে আমাদের আউটপুট স্কিমা। অর্থাৎ আমি হুম, যেভাবে তোমার রেজাল্টটা মানে চাচ্ছি। তো এইটার মধ্যে ব্যাখ্যা করা থাকবে আমি কোন কিতে কি ভ্যালু চাচ্ছি। যেমন আমি প্রোডাক্টের উদাহরণটা দিলাম। তাহলে আমি বলব টাইটেল, এটা হবে হচ্ছে স্ট্রিং। এই নামে একটা কি থাকতে হবে। তার মানে টাইটেল নামে একটা কি মাস্ট এটার মধ্যে থাকতেই হবে। তারপরে যদি বলি প্রাইস, প্রাইস একটা কি, এর মধ্যে একটা ভ্যালু হুম, থাকতে হবে যেটা হবে নাম্বার অথবা ইন্টিজার। রাইট। এবং এটা হুম, স্ট্রিং হওয়া যাবে না। কারণ এরপর আমি ইউনিট হুম, যোগ করব বা এটা আমি ক্যালকুলেশন করব। এটা যদি সেই স্ট্রিং এ দেয় তাহলেও প্রবলেম। তো আমি আমার মতো করে চাইয়ে নিতে পারবো। এটাকেই বলা হচ্ছে আসলে মানে স্ট্রাকচার আউটপুট। এবং এটা লিখার যে কৌশলটা, এটা তো আমি যদি আমার মতো করে লিখি, আপনি যদি আপনার মতো করে লিখেন, একেকজন এটাও আবার একটা প্রবলেম। এজন্য আমাদের এটা ভ্যালিডেট ওয়েতে লিখতে হবে। অর্থাৎ আমি যখন এটাকে স্ট্রিং বলতেছি, অর্থাৎ আমারই বলার স্ট্রিংটা আমি কি str এভাবে স্ট্রিং বুঝাইলাম? নাকি string এইভাবে স্ট্রিং বুঝাইবো? তো এইটা হুম, আমার উপরে আর মানে আপনার সাথে একটা ক্র্যাশ হবে এবং এটা আবার ওরা আবার কিভাবে ম্যানেজ করবে? তাদের জন্য এটা ডিফিকাল্ট। এজন্য তারা যেটা করে, কিছু, কিছু ভ্যালিডেশন লাইব্রেরি আছে। যেগুলাতে হুম, আসলে ডাটাকে সিরিয়ালাইজ করা হয়, ডাটাকে ভ্যালিডেট করা হয়। তো এই ধরনের ভ্যালিডেট করার যে লাইব্রেরি গুলো আছে, যেমন জাভাস্ক্রিপ্ট এ Zod একটা লাইব্রেরি আছে। আর পাইথন এ পাইডেন্টিক নামে একটা লাইব্রেরি আছে। তো এই লাইব্রেরি গুলো মূলত ডেটাকে ভ্যালিডেট করে। তো এবং এগুলো খুব ইজি টু ইউজ এবং এগুলা ইজি টু ব্যবহার ইউজ, করলে রাইট। দেখা তো যায় এইটা একটা, যদি আমি ভ্যালিডেট এই ধরনের হুম, লাইব্রেরি ব্যবহার করে যখন আমি স্কিমাটা লিখবো
এবং এটা যখন আমি তার কাছে পাঠাবো তখন তার জন্য এটা সুবিধা। সে কি করবে, আমার এই পাওয়া মানে ইনপুটটাকে সে এরকম একটা লাইব্রেরি দিয়া সে আবার এটাকে চেক দিবে। যখনই চেক দিবে তখন দেখবে যে আমি এমন কিছু লিখি নাই যেটা আসলে পসিবল না। আমি স্ট্রিং এর জায়গায় স্ট্রিং না লিখে আমি লিখলাম হচ্ছে এবিসিডি একটা কিছু লিখে দিলাম। এইটার কি ফরম্যাট হবে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হবে। নাম্বারের জায়গায় আমি নাম্বার না বলে আমি বললাম যে ডাবল নাম্বার, অথচ ডাবল একটা আলাদা ডাটা টাইপ, নাম্বার একটা আলাদা ডাটা টাইপ, ইন্টিজার আবার আলাদা একটা ডাটা টাইপ। তো এই যে একটা কনফিউশন ক্রিয়েট করা, এটা আবার আপনার ইন থেকে হলো ওদের আবার ম্যানেজ করা ডিফিকাল্ট। এই জন্য এই লাইব্রেরিগুলো হেল্প নেওয়া হয়। তখন আমরা লিখবো এই লাইব্রেরি দিয়ে, ও যখন এটাকে পার্স করবে তখন আবার সেম লাইব্রেরি ব্যবহার করবে, তখন দুইটা ম্যাচ করবে এবং আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং আমি যখন রেজাল্টটা পাবো তখন সে যদি কোনো কারণে আউটপুট নাও দিতে পারে, লাইক প্রাইসটা সে জানে না, আমরা কোনো কনটেক্সটে কোনো ইনপুট আমি তাকে দেই নাই, কিন্তু প্রাইসের কিটা মিসিং হবে না। প্রাইসের যে কি ওইটা আপনার থাকবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ব্রেক করার সম্ভাবনা নাই। আপনি কি ধরতে পারবেন, ওই কিটা আপনাকে হয়তোবা আপনি এমটি চেক দিতে পারেন, হোয়াটএভার যাই করতে পারেন, কিন্তু স্ট্রাকচারটা সবসময় সলিড থাকবে, এটা এনশিওর করা যায়। এটা এখন আমার মনে হয় অলমোস্ট সব স্ট্রাকচার মানে মানে সাপোর্ট করে এবং এটা ভালো এবং ডেভেলপার ফ্রেন্ডলি। আমরা যখনই কোনো রেজাল্টকে স্ট্রাকচার ওইতে দেখাইতে চাইবো তখন এটা আমাদের মাস্ট বি লাগে, খুবই দরকার একটা জিনিস। এবং এখানে একটা জিনিস বলে রাখি, স্ট্রিমিং এর একটা বিষয় আছে। স্ট্রাকচার আউটপুটে কিভাবে স্ট্রিমিং হবে এটা একটা প্রশ্ন, কারণ স্ট্রিমিং হয় হলো চাং বাই চাং, মানে অল্প অল্প করে আসে। কিন্তু আমি যখন বলতেছি স্ট্রাকচার আবার চাং, এটা কিভাবে ম্যাচ করবে? তো আমরা খুঁজে বের করে দেখলাম যে এখানে আসলে খুব বেশি মানে মিসিং নাই। যেমন কি হতে পারে, যেমন আপনার অবজেক্টটা শুরু হলো একটা অ্যারে সিনট্যাক্স দিয়ে, অথবা একটা অবজেক্ট, সেজন্য আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হলো, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হলো এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হওয়াটা কিন্তু জরুরি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ না হলে আপনি ডাটাটা প্রিন্ট করতে পারতেছেন না। তো কিন্তু চাং যেহেতু হচ্ছে তাই সে এখনো সেকেন্ড ব্র্যাকেট আপনাকে দেয় নাই। তো এই জায়গাটাকে অনেকে সলভ করে ফেলছে কিভাবে, ওরা একটা প্যাটার্ন ম্যাচ করে আপনাকে সেকেন্ড ব্র্যাকেটটা অ্যাপেন্ড করে দিচ্ছে। তো এটা অলরেডি বিল্ট ইন যে এসডিকে গুলো আছে, যেমন ওপেন এয়ার এসডিকে এর কথা আমি নিজে বলতে পারবো বা ওদের ডকুমেন্টেশনে বলা আছে, ওরা একটা আলাদা কিতে এই স্ট্রাকচার যে ইয়াটা ওটাকে স্ট্রিমিং ওয়েতে দেয়। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার ওই রেজাল্টটা নিয়ে যদি আপনি কোনো একটা জায়গায় যদি প্রিন্ট করে দেন, তাহলে আপনি স্ট্রিমিং আকারে দেখতে পারবেন যে হ্যাঁ একটা বক্স তৈরি হয়েছে, তারপর আরেকটা বক্স তৈরি হয়েছে, আরেকটা বক্স তৈরি হয়েছে, এরকম একটা প্যাটার্ন ভালো বিষয়। আমি যখন একটা অ্যারে জেনারেট করব, আমার এই ক্ষেত্রে যেটা আগে হতো যে পুরো অ্যারেটা যখন জেনারেট শেষ হলো তখন আমি আমার আইটেমগুলোকে রেন্ডার করতে পারতাম, কিন্তু এখন আমি দেখতে পাবো যে একটা অ্যারে আইটেম রেন্ডার হলো, আরেকটা রেন্ডার হলো। এতে ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বেটার হয়, কারণ একটা হয়তো বা বড় রেজাল্ট আসতে অনেক সময় লাগবে, সেখানে আমি চাঙ্ক আকারে স্ট্রিম আউটপুটই যদি পাই, তো এটা একটা খুব বড় ইমপ্রুভমেন্ট। সরি। তো যাই হোক, আমরা মনে হয় আজকে যে আলোচনা করলাম, সব যারা এআই নিয়ে কাজ শুরু করবে বা এখন তো কাজের সাথে ইন্টিগ্রেশনটা একটা যে কোনো অ্যাপ্লিকেশনে খুব কমন একটা বিষয়, তো এই টার্মগুলো তাদের জন্য ক্লিয়ার হওয়াটা উচিত ছিল, জরুরি। তো যাই হোক, আমার মনে হয় যে এখান থেকে সবার অনেক উপকার হবে। তবে আমরা আজকে সবগুলা টার্মস কভার করতে পারলাম না, আরো অনেক বিষয় থাকে, যেমন আমরা হয়তো বা সামনে কনটেক্সট নিয়ে কথা বলতে পারি, র্যাগের অল্টারনেটিভ কি আছে সেগুলো নিয়ে কথা বলতে পারি, এমইই, তারপরে এমসিপি, জিআরপিসি, অনেক টার্মস যেগুলো আসলে একদিনে কভার করা সম্ভব না যদি আমরা একটু ডিটেইলে। অবশ্যই না। এবং আমরা মনে হয় যে এই আলোচনাটা মানে একটা প্লেলিস্ট আকারে করতে পারি, হ্যান্ডেল করতে পারি, যেন হচ্ছে বাকি আলোচনাগুলো বা এটার যে সিকোয়েন্সিয়াল আলোচনাগুলো এগুলো এর মধ্যে থাকে। এবং আমি যদি আমার রিসেন্ট একটা এক্সপেরিয়েন্সের কথা বলি, আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যারা কাজ করতেছে বা এআই নিয়ে যারা কাজ করবে, তারা কিন্তু নতুন কোনো ডেভেলপাররা না, আমাদেরকেই কাজ করতে হবে। আমরা যারা ওয়েব ডেভেলপার হিসেবে আগে ছিলাম, তারাই কিন্তু আমাদের এখন এআই ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতে হবে। এবং এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু খুব বেশি জটিল বিষয়ও না। অনেকেই যেটা হয় জানে, কিন্তু এই ওয়ার্ডটা ম্যাচিং করতে না পারার কারণে উত্তর দিতে পারতেছে না। সঠিক জায়গাতে সঠিক অর্থে এটা আমার কাছে একটা গ্যাপ মনে হয়েছে যে মানে এইভাবে হয়তোবা বলতেছে না। আমি যখন তাকে জিজ্ঞেস করতেছি যে এজেন্ট কি, এজেন্টকে সে ব্যাখ্যা দিচ্ছে তার একটা মানে গল্পের মতো করে, সে যেটা বুঝছে বা সে যেটাতে আসলে রিলেট করতে পারে। তো এটা কিন্তু সে যেটা বলতেছে সেটা যে ভুল হচ্ছে তা না, কিন্তু মেবি অ্যাকসেপ্টেবলও না, কারণ সে কোর পয়েন্টগুলো মিস করে যাচ্ছে। এতে করে এটা প্রমাণ হচ্ছে না যে আসলে সে এটাতে
এটা নিয়ে কাজ করছে। তো আমি মনে করব যে এই প্লেলিস্ট গুলা বা ইন্টারভিউ সেশনস গুলা যদি কেউ দেখে এবং একটু মনোযোগ সহকারে যদি প্রত্যেকটা প্রশ্ন উত্তরগুলোকে শুধু নেয় এবং এই যে আমাদের দুজনের যে আলোচনা, যে গল্পটা, এরকমই একটা টেবিলে সে বসবে এবং পাশে ইন্টারভিউয়ার থাকবে এবং আমার সাথে হয়তোবা সে থাকবে। ব্যাস, সে যদি আমার এই পডকাস্ট, এই আলোচনাটা সে যদি মনে রাখতে পারে, তাহলে দেখা যাবে শুধু আমার এই কথাগুলো যদি সে বলে আসে, তার কিন্তু ইন্টারভিউটা হয়ে যাচ্ছে। এরপরে বাকি জিনিসগুলো তো সে কাজ করতেই পারবে, কারণ কাজ তো সে অলরেডি পারে। কাজ কিন্তু সে পারে, কিন্তু ইন্টারভিউটা তো অবশ্যই ক্র্যাক করতে হবে, তাই না? তো এটার জন্য এটা একটা হেল্পফুল হইতে পারে এবং আমরা আশা করব এবং অডিয়েন্সের যদি এরকম আরো কোনো বিষয় নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেটাও যেন আমাদের কমেন্ট সেকশনে করে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আনসারগুলো মানে প্লেলিস্ট গুলাতে নিয়ে আসতে পারি। সেটাই তো। আজকের আলোচনাটা যারা দেখলেন, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করে দিবেন যেন আপনারা কোনো কিছু মিস না করেন। আর আপনাদের এই ছোট কাজটুকু আমাদেরকে আরো অনেক আগ্রহী করে তুলবে এই ধরনের কন্টেন্ট বানানোর জন্য। আর আপনাদের এনগেজমেন্ট, আপনাদের এই ছোট লাইক শেয়ার, এটাই হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে হয়তোবা কোনো একটা আলোচনায় আপনাদের সাথে কথা হবে, দেখা হবে।